আমার পঞ্চম গল্পের নাম বানকখানা শ্মশান, লেখক আকাশ দাস। এই গল্পটা আমার বন্ধু সৌভিকের স্ত্রী সবিতাকে নিয়ে। গল্পটা মাত্র কয়েক মাস আগেকার। সৌভিকের স্ত্রী সবিতা স্বভাবে ছিল খুবই সাহসী। সে ভূতের গল্প শুনতে এবং ভূতকে অনুভব করতে খুবই ভালোবাসত। গ্রামের বয়স্ক মানুষরা বানকখানা শ্মশান এর গল্প বলতে গেলে বেশ ভয় পেত, কিন্তু সবিতা এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দিত। গ্রামের সবাই জানত সন্ধ্যার পর ওই পথ দিয়ে কেউ যাতায়াত করে না, কারণ বহু বছর আগে সেই শ্মশানে একের পর এক অদ্ভুত মৃত্যু হয়েছিল, আর তখন থেকেই নাকি জায়গাটা অভিশপ্ত। কিন্তু সেদিন সবিতার বিশেষ কাজে বেগুড়ি বাজার থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। আকাশে তখন অন্ধকার নেমে এসেছে। অন্য রাস্তা ঘুরে গেলে অনেকটা সময় লাগবে, তাই সে শর্টকাট শ্মশানের পাশের পথটাই বেছে নেয়। শুরুতেই সে কিছু বুঝতে না পারলেও কিছুটা পথ এগোনোর পর অস্বস্তিটা টের পেয়েছিল সে। বাতাসটা অদ্ভুত রকমের ঠান্ডা হয়ে গিয়েছিল। চারপাশে এমন নীরবতা ছেয়ে গিয়েছিল, যেন পুরো পৃথিবী থমকে আছে, যেন সে এক মৃত্যুপুরী। হাঁটতে হাঁটতে সে হঠাৎ লক্ষ্য করল রাস্তার পাশে একটা চিতা এখনো আধভাঙা অবস্থায় পড়ে আছে, যেন কিছুক্ষণ আগেই কেউ পোড়ানো হয়েছে। কিন্তু আজ তো কোনো দাহ হয়নি। সবিতা চোখ সরিয়ে দ্রুত আবার হাঁটতে শুরু করল। ঠিক তখনই তার কানে এলো কারো কান্নার শব্দ, এবং সে যেন ডাকছে, সবিতা, সবিতা। বলে আরও একেবারে কাছ থেকে সেই ডাকটা হাওয়াতে ভেসে এলো। সে থেমে গেল। ভয়ার্থ কণ্ঠে সে জিজ্ঞাসা করল, কে কে ওখানে? ভয়ে কাঁপা গলায় বলল সবিতা। কিন্তু কোনো উত্তর নেই। কিন্তু কান্নার শব্দটা এবার আরও স্পষ্ট হল। মনে হচ্ছিল ঠিক বাঁশ ঝাড়ের ভেতর থেকে আসছে। হঠাৎ কৌতূহল আর ভয় মিশে গিয়ে সে এক পা সেদিকে এগিয়ে গেল। আর তখনই সে দেখল একজন মহিলা, সাদা শাড়ি পরে, চুল খোলা, মাথা নিচু করে বসে বসে কাঁদছে। সবিতা একটু সাহস করে বলল, আপনি কে? এখানে বসে আছেন কেন? ধীরে ধীরে সেই মহিলা মুখ তুলল, আর সবিতার বুকের ভেতরটা যেন জমে গেল বরফে। মহিলার চোখ নেই, ফাঁকা চক্ষু কোটর থেকে কালো অন্ধকার বেরিয়ে আসছে, আর ঠোঁটের কোণে রয়েছে এক বিকৃত হাসি। হঠাৎ সেই অবয়ব ফিস ফিস করে বলল, আমাকে চিনতে পারছো না? সবিতা পিছিয়ে যেতে লাগল। আমি আমি চলে যাচ্ছি। বলেই সে ঘুরে দাঁড়াল। কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে বরফ শীতল একটা হাত তার কাঁধে স্পর্শ করল। সবিতা ঘুরে তাকাতেই দেখল ওই একই মহিলা এখন একদম তার পেছনে দাঁড়িয়ে। কিন্তু এবার সে একা নয়, তার পেছনে আরও কয়েকটা ছায়া। কেউ পোড়া শরীর নিয়ে, কেউ আধা গলা কাটা, কেউ চোখ ছাড়া মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কেউ শূন্যে ভেসে আছে। সবাই একসাথে বলছে, আরে থাক না, তুই আমাদের সাথে এখানে থাক। দৌড়াতে সে বুঝতে পারছিল ওরা তার পেছনে আসছে। পায়ের শব্দ, ফিস ফিসানি, আর সেই বিকৃত অট্টহাসি। হঠাৎ সবিতা হোঁচ খেয়ে পড়ে গেল। মাটিতে পড়েই সে অনুভব করল অনেকগুলো ঠান্ডা হাত তাকে ঘিরে ধরেছে। কেউ তার পা টানছে, কেউ হাত, আবার কেউ তার গলা চেপে ধরছে। আর ঠিক তখনই দূরে মন্দিরের ঘণ্টা বেজে উঠল, ধং 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 করে। সেই শব্দে যেন হঠাৎ সবকিছু থেমে গেল। সবিতা জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় খুঁজে পায়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। জ্ঞান ফেরার পর থেকে সবিতা আর আগের মতো নেই। সে মাঝরাতে উঠে বসে থাকে, কারো সাথে কথা বলে,
যেন কারা তাকে ডাকছে। একদিন রাতে সৌভিক ঘুম ভেঙে দেখে সবিতা দরজার সামনে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে ফিসফিস করছে আর বলছে, আমি আসছি, তোমাদের কাছে আসছি। তার চোখ দুটো তখন ঠিক মানুষের মতো ছিল না। তার পরের দিন থেকে সবিতা নিখোঁজ। কেউ আর তাকে খুঁজে পায়নি। শুধু বানকখানা শ্মশান এর পাশে মাঝে মাঝে দেখা যায় সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে, আর সে ধীরে ধীরে ডাকে, এই পথ দিয়ে এসো, আমি সবিতা। আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে সবাই নতুন নতুন গল্প শুনতে পারেন। ধন্যবাদ।